মূল বিষয়টা হচ্ছে ডায়ালগ, কথা বলতে হবে এবং জনগণের কথা শুনতে হলে এই ধরনের আলাপ ডায়ালগ আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এটা গণতন্ত্রের একেবারে বেস ফাউন্ডেশন হচ্ছে ডায়ালগ অ্যান্ড কথাবার্তার মাধ্যমে সমাধান দেওয়া। তো ম্যানিফেস্টোর উপরে যে বিষয়গুলো আসছে সেটা আমাদের চিন্তাটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির যে চিন্তা সেটা আমরা কিন্তু ম্যানিফেস্টোকে যে নির্বাচনের আগে ম্যানিফেস্টো আসতে হবে এমন কোনো বিষয় না। আমরা বিষয়টাকে প্রত্যেকবার নির্বাচন আসবে তারপর আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কি, কার কি ম্যানিফেস্টো। আর ম্যানিফেস্টো যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকে না, তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায়। আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পড়ে যে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নাই অন্তত। সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলসফি, রূপরেখা, এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমাদেরকে এগুলো সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে। খালি যে নির্বাচন আসলো তারপর আমরা 30, 50, 100 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো দিলাম, এটা বোধহয় জনগণের মধ্যে সিঙ্ক ইন করে না, সামহাও অ্যাবজর্ব করতে পারে না। এটার উপর যে তাদের চিন্তা করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা, এটা খুব কঠিন। এই জন্য আমরা মনে করি, আমরা আপনাদের মনে আছে 8 বছর আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছেন। শেখ হাসিনা থাকার সময় কিন্তু ভিশন 2030 দেওয়া হয়েছে। এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে সেই বাংলাদেশের কি কি পরিবর্তন আনা দরকার, এই ভিত্তিতে আমরা প্রায় 8 বছরকে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়ে যে অনেকগুলো 8 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের, সেটাকে মাথায় রেখে আমরা 27 পয়েন্টস সংস্কার প্রস্তাব দিয়েছি, 27 দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে। এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছি ভিশন 2030 বলেন এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার, এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে। 31 পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা 27 দফাকে 31 দফায় নিয়ে গেছি। সাইফুল ভাইরা আমাদের 42টি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে, এটাকে 31 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং 31 পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি, সর্বস্তরের মানুষের কথা বলেছি। তারপরেও 31 দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক ওপিনিয়ন যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে, যে জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোনো দফা বাদ যাচ্ছে কিনা, আরো কোনো চিন্তা ভাবনা যেটা জনগণ করছে যেটা হয়তো আমাদের 31 দফায় আসে নাই। এই জন্য আমরা 31 দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি, জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত নিয়েছি। এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে 31 দফার বাইরেও যদি কারো কোনো চিন্তা থাকে সেটা আপনারা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব এটা আমাদের 31 দফার সাথে অ্যাড করার জন্য আগামী দিন। সুতরাং আমরা অলরেডি এই এক্সারসাইজটা করেছি, যেটা প্রেজেন্টেশনে বলা হয়েছে যে জনগণের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি চিন্তা করছি সেটা তো অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমাদের চিন্তা, ফিলোসফি, ধারণা, রূপরেখা থাকবে, কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এটা করতে হবে, এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে, এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে। আপনারা দেখেছেন দীর্ঘ, শফিক সাহেব বলেছেন
যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেনসাসে আমরা আসছি, এবং কনসেনসাসে আসার পরে আমরা সনদ সই হয়েছে। এখন বাস্তবায়নের কথা হচ্ছে, সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে, সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে। তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে, এটার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে তাইলে কিন্তু আমাদের এটাকে গ্রহণ করা যাবে না। তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেনসাস হয়েছে, এটা বাস্তবায়নের ক্ষেত্রে কনসেনসাস হতে হবে। কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন। এখানে কিন্তু এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু 31 দফা সবকিছু আসে নাই, কিন্তু আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি না। আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না। আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব। আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোরই আমরা জনগণের কাছে যাব, এবং যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই, আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, ভালো মন্দ নির্ধারণ করব, সেটা তো হতে পারে না। সেটা আপনি জনগণের মতামত নিতে হবে। যে জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করছে, আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে 1 নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। আপনার চিন্তা, আপনার ভাবনা অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, পাশ করেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে গণভোট। আরেকটা বিষয় আসছে গণভোট। গণভোটটা কি ব্যাপার? এই যে আজকে যে সরকারটা ক্ষমতা, অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। বর্তমান সংশোধনের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে,
তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। এবং আমরা অনেক কিছু চাইতে পারি, আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়, আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে। কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায়, বাংলাদেশের মানুষ অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায়। এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচনকে করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে, যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? যেমন চট্টগ্রামে একটা হত্যা চেষ্টা হয়েছে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এখানে একটি একটি দলের ছাত্র সংগঠনের সাথে এরা জড়িত ছিল এক সময়, তাদের অন্তর্দ্বন্দ্ব। সেখানে কিন্তু ঘটনাটাকে আমি প্রথমে সহজভাবে নিয়েছিলাম যে এটা কি আসলে তাদের অন্তর্দ্বন্দ্ব হয়েছে দুটো সন্ত্রাসী গ্রুপের মধ্যে, এর মধ্যে ক্রস ফায়ারে কিছু লোক আহত হয়েছে। কিন্তু পরবর্তীতে অনেকে এটাকে আমাদের ভাবছে যে ওদের অন্তর্দ্বন্দ্বকে ওদেরকে ব্যবহার করে কি নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এখানে কারো আছে কিনা, এটাও কিন্তু জনমনে প্রশ্ন জাগছে। এই ধরনের ঘটনাকে আরো কি ঘটাবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে? আর কোনো ঘটনা ঘটবে কিনা জনমনে এই প্রশ্নগুলো আসছে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য। আরেকটা বিষয় আমি ইশতেহারের ব্যাপারে বলি, বিএনপির ইশতেহার ব্যাপারে আমরা তো 31 দফা আছে, এর আগে আমাদের ভিশন 2030 ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে যে আলোচনাগুলো হচ্ছে আজকের এখানে, অত্যন্ত কেয়ারফুলি কতগুলো জিনিস আমাদের নির্বাচন ইশতেহারে নিয়ে আসতে যাচ্ছি, এবং এগুলোর জন্য আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে। একটা হচ্ছে এই নতুন প্রজন্ম, এদের কর্মসংস্থানে কি হবে? কৃষিতে বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং এ বলেন, আপনি সার্ভিস সেক্টরে বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থান। এবং আমরা কিন্তু 1 কোটি মানুষের 18 মাসে, ওরা বলছে মেজারেবল হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, এর মধ্যে সবকিছু আছে। ইট ইজ মেজারেবল, ইট ইজ টাইম ফ্রেম, আমরা বলেছি 18 মাস, এবং এই চাকরি 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাকে অনেকে বলে, খসরু ভাই, আর ইউ নট এ বিট টু অ্যাম্বিশিয়াস? আপনি কি 1 কোটি লোকের চাকরি 18 মাসে, এটা কি অ্যাম্বিশিয়াস হয়ে গেল না? আমি বলি, ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস, অ্যাবসলিউটলি নো ডাউট, হ্যাভ নো ডাউট, বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস। 1 কোটি চাকরি কিভাবে দেব সেটার সমস্ত কার্যক্রম আমরা শেষ করেছি। কোন কত চাকরি হবে, কিভাবে চাকরি হবে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কত হবে, তারপরে আমার গ্রামে গঞ্জে যারা পটারি, আপনার তাঁতি থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরকে আমরা কি সাপোর্ট দেব। আমাদেরকে একটা নতুন ইকোনমিক মডেলে যেতে হবে। ওই আগের পুরনো ধাঁচের যে ইকোনমিক মডেলে আপনার হবে না। ওই যে শফিক ভাই বলেছে
যে বিনিয়োগ মেগা প্রজেক্টে করতে পারবেন না, আপনাকে প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য সেবায়, শিক্ষার মধ্যে আপ টু 5% অফ জিডিপি আমরা কমিটমেন্ট করেছি, আপ টু 5% অফ জিডিপি আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে করব। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলা হয়, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। আমরা কারিগরি শিক্ষার উপর যোগ দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি, এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের সোর্স অ্যালোকেশনের বাজেট কোত্থেকে আসবে আমরা নির্ধারণ করেছি। এবং সেইখানে যেভাবে আমাদের কামার কুমার গ্রামে গঞ্জে যে আমাদের কুটির শিল্প, এই লোকগুলোকে আমরা কোনো সময় সাপোর্ট দিই নাই। এরা কোনো সময় ইনপুট সাপোর্ট দিই না। এদের যে ইনপুট দরকার র মেটেরিয়াল, এদেরকে ঋণের কোনো সুবিধা আমরা দিই নাই। এদেরকে আমরা ডিজাইনিং এর কোনো সাপোর্ট দিই নাই। এদেরকে ব্র্যান্ডিং এর কোনো সাপোর্ট দিই নাই। এদেরকে সেলিং প্ল্যাটফর্ম লাইক আলিবাবা, অ্যামাজন, এই সাপোর্ট আমরা দিই নাই। আমরা কিন্তু এগুলো প্যাকেজ করেছি। উই হ্যাভ এ টোটাল বাজেট অ্যালোকেশন। এই সমস্ত লোক গ্রামে গঞ্জে আছে, এখানে আমাদের বড় ইনভেস্টমেন্ট হবে, ওই টানেলে নয়, এখানে হবে। এবং এই লোকগুলো সকলে ট্রেডেবল গুডসে মনিটাইজেশনের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেটে এই লোকগুলো সংযুক্ত হবে। যে একটা পটারি প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করতো, আমি যদি ডিজাইনের মাধ্যমে, ইনপুটের মাধ্যমে, স্কিল ডেভেলপের মাধ্যমে সেম প্রোডাক্ট করতে পারি, ওই ডিজাইন 500 টাকার প্রোডাক্ট 5,000 টাকায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিক্রি হবে। তার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে, আরো বেশি সেখানে কাজ করবে। তারপরে আইটি রিলেটেড বিজনেস, আমাদের ইয়াং এই মেট্রিক আইএ বিএ যে ছেলে মেয়েগুলোকে আমরা চাকরিতে, ওরা সবচেয়ে বেশি কিন্তু কর্মসংস্থানের বাইরে আছে। ওরা এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। আইটি রিলেটেড বিজনেসে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে সংযুক্ত ট্রেনিং এ দেবো এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। আপনি যদি আইটি রিলেটেড বিজনেস ডেভেলপ করতে হয়, আপনাকে রোবাস্ট ইন্টারনেট থাকতে হবে, আপনাকে পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে। আমরা সেই জায়গায় বিনিয়োগ করব, আমরা মেগা প্রজেক্টে যাব না, যাতে করে গ্রামে গঞ্জে থেকে আমাদের ছেলে মেয়েরা অনলাইন রিয়েল টাইম ব্যবসাগুলো করতে পারে, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে, তারা কল সেন্টারে কাজ করতে পারে, তারা ডেটা সেন্টারে কাজ করতে পারে। আইটি রিলেটেড বিজনেস is the biggest, one of the biggest employer in many developing countries. সুতরাং আমরা ওইখানে আমাদের বিনিয়োগের কথা বলেছি। আমরা ইনভেস্টমেন্ট ড্রিভেন একটা ইকোনমির কথা বলছি। আমরা বিগত দিনে দেখেছি, ওই যে 18-17 বছরে টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করেছে, ঋণ নিয়ে উন্নয়নের কথা চেষ্টা করেছে। টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোন দেশের সাস্টেইনেবল ইকোনমি হবে না। আমাদের ফোকাস থাকতেছে ইনভেস্টমেন্টের উপর, লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এন্ড গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট হবে, যে ইনফ্রাস্ট্রাকচারের যে গ্যাপগুলো হয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য, আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব। এবং আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া খুব পরিষ্কার করেছি। যত ইনভেস্টমেন্ট বিদেশিরা করবে, দেশিরা করবে, আমাদের 3-4টা ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে এই বিনিয়োগের whether it has value for money, whether this investment has value for money. Number 2, whether there is a return on investment. আপনি যে বিনিয়োগটা করবেন, ওটা থেকে আমার দেশের রিটার্ন কি হবে, আমি কি এটা পরিশোধ করতে পারবো, আমি কি এখান থেকে মূলধন সৃষ্টি করতে পারবো। থার্ড হচ্ছে আপনার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যে ইনভেস্টমেন্টটা আমরা করতে যাচ্ছি সেখানে জব ক্রিয়েশন হচ্ছে না, আমরা জবলেস গ্রোথ চাই না, আমরা জব ক্রিয়েশন হচ্ছে। ফোর্থ হচ্ছে আপনার পরিবেশের এখানে কেয়ার নেওয়া হয়েছে কিনা। আমরা পরিবেশকে ধ্বংস করে, নষ্ট করে ওই বিনিয়োগে আমরা যেতে চাই না। কারণ 18 কোটি মানুষের ছোট দেশে বাস করি, এইখানে পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বায়োডাইভার্সিটি নষ্ট করতে চাই না, আমরা ইকোসিস্টেম নষ্ট করতে চাই না, আমরা নো নেট লস। আপনি যদি কোনো বায়োডাইভার্সিটি লস, সেটাকে মেকআপ করার জন্য প্রোগ্রামের মধ্যে থাকতে হবে, আপনাকে মিটিগেশন হায়ারার্কি মানতে হবে। সুতরাং আমরা কমপ্লিটলি আমাদের বিনিয়োগের যে ক্রাইটেরিয়াগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং
আরেকটা হচ্ছে বিনিয়োগের আরেকটা বড় জায়গা হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট। বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোনো রকম মিল পাবেন না আপনি। গত বছর যে বিনিয়োগ যে উন্নয়নের কথা বলা হয়েছে, এগুলো আমি তো বলেছি, টাকা ছাপিয়েছে, ঋণ নিয়েছে। আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটে টোটালি নেগলেক্ট করেছি। আপনি যদি বিনিয়োগের কথা বলেন, আপনার টাকাটা আসবে কোথেকে? একটা আসবে সেভিংস থেকে, একটা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। আমরা কি করেছি? আমরা হাই স্ট্রিট ব্যাংক থেকে সব টাকা নিয়েছি। হাই স্ট্রিট ব্যাংকের ডিপোজিট নিয়েছে শর্ট টার্ম, ল্যান্ডিং করেছে লং টার্ম, যার ফলে আজকে ব্যাংক সেক্টর, আপনি যে ব্যাংকিং সেক্টরের যে সমস্যা দেখতে পাচ্ছেন, এটা আমরা চাই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো ল্যান্ডিং করবে, ডোমেস্টিক হাউস হোল্ডে করবে, ওয়ার্কিং ক্যাপিটালে করবে, অন্যান্য এরিয়াতে করবে, বাট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। সুতরাং আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এগুলোতে সঠিক লোকজন আপনাকে নিয়োগ করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি পলিটিসাইজেশন করতে পারবেন না, এইগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। এবং যখন ক্যাপিটাল মার্কেট, আপনি বর্তমানে আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি। ফ্রন্টিয়ার মার্কেটে গ্লোবাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টোটালি 5-6 বিলিয়নের উপরে কোনো সময় হয় না। বাট আমাকে ইমার্জিং মার্কেটে ঢুকতে হবে। ইমার্জিং মার্কেটে হচ্ছে ট্রিলিয়নস অফ ডলার্স বাংলাদেশে আসার জন্য তৈরি আছে, কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট ধ্বংস করে দিয়েছি গত 15-16 বছরে। আমি গর্ব করে বলছি না, বিএনপির সময় কোনোদিন শেয়ার বাজারের পতন হয় নাই, কারণ হচ্ছে আমরা কোনোদিন পলিটিসাইজ করিনি। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএনপির সময় অল নন পলিটিক্যাল। আপনি কেন্দ্রীয় ব্যাংকের আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবেন, অল নন পলিটিক্যাল। আমরা কোনো সময় পলিটিসাইজ করি নাই। এইগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। আপনি বিগত দিনে ওই ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যাংকিং ডিভিশন একটা করেছে, যেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম বিএনপির সময়। তারা আবার করেছে, কারণ এটা তো দুর্নীতি সুবিধা আছে। তাদের নিয়োগ করছে তাদের নিজস্ব এমডি, তাদের বোর্ড, তারপরে লোন দেওয়া হচ্ছে তাদের নির্দেশে। তো এটা ফাইন্যান্স মিনিস্ট্রি থাকলে সুবিধা আছে। তো আমরা তো এটা রাখবো না, আমরা এটা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবো। All financial institutions must be run by Bangladesh Bank, overseen by Bangladesh. It is the watchdog body. It's a monitoring body. আপনাকে তার ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। আমি তার ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের কথা বলছি, নট অটোনমি। সুতরাং বেসিক জায়গাগুলোতে আপনাকে রিফর্ম করতে হবে, এবং রিফর্মের হিস্ট্রি বিএনপিতে আছে, আপনারা জানেন। বাংলাদেশের যত পলিটিক্যাল রিফর্ম, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্র থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বিএনপি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এখান থেকে আমরা সরে যাব না। আমরা ইকোনমিক রিফর্মস বাংলাদেশে আপনার দেখবেন, যত ইকোনমিক রিফর্মস হয়েছে সবগুলো বিএনপির সময় হয়েছে। কারণ আমাদের পলিসি ছিল প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ প্রাইভেট সেক্টরের মাধ্যমে গ্রোথ। সরকার ইনভেস্টমেন্ট করে কোনো দেশের উন্নয়ন, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে না, উন্নয়ন হয় না। প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। সো দ্যাট হ্যাজ বিন আওয়ার পলিসি। এবং আগামী দিনে প্রাইভেট সেক্টর যে গ্রো করার জন্য আমরা সিরিয়াস ডিরেগুলেশনে যাব। অনেকে বলেছে সিরিয়াস ডিরেগুলেশনে যাব, দিস ইজ আওয়ার পলিসি। এই যে ব্যুরোক্রেটিক 17টা 18টা পারমিশন, এগুলো আমরা সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। আমরা মিনিমাম নিয়ে আসবো, এবং যতটুকু থাকবে ইট উইল বি রিয়েল লাইন, ডিজিটালি অনলাইন ডিসিশন। কেউ যাতে সরকারি অফিসে যাইতে না হয়, বাড়িতে বসে যাতে সে তার লাইসেন্স পায়, তার ডিসিশন পায় বাড়িতে বসে। তো আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই দেব এখানে, এবং যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাবেন তত বেশি আপনার করাপশন তত বেশি কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, সরকারের সবকিছু করতে হবে কেন সরকারকে? আমরা তো অনেক কিছু প্রাইভেট সেক্টরে নিয়ে যেতে পারি। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, এই জন্য বোঝার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, তখন আপনারা জানেন যারা গার্মেন্টস ব্যবসায় আছেন, ওখানে একটা ইউডি সার্টিফিকেট লাগে, অর্থাৎ আপনি কত র মেটেরিয়াল বাইরে থেকে আনছেন আর কত এক্সপোর্ট করেছেন, একটা মিল থাকতে হবে। তা না হলে
কারেন্ট না, ঠিক আছে আমি বলছি, আপনি ওই একটা ইউডি সার্টিফিকেট লাগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই সার্টিফিকেটটা দিতে, অর্থাৎ আপনি কত কাপড় এনেছেন, কত এক্সপোর্ট করেছেন, মিলেছে কিনা, তো এটাকে ইউডি সার্টিফিকেট বলে। কিন্তু ইউডি সার্টিফিকেট যখন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো দিত, তাহলে আপনি বুঝতেই পারতেছেন এখানে দুর্নীতি। ওই সার্টিফিকেটটার জন্য তাদের পয়সা দিতে হতো, দুর্নীতি, তারপরে এটা ডিলে, তারপরে হ্যারাসমেন্ট, তার মানে ওদের শিপমেন্ট পর্যন্ত ডিলে হয়ে যাচ্ছে এই দুর্নীতির কারণে, হ্যারাসমেন্টের কারণে। তখন বিজিএমএ নেতৃবৃন্দ আমার কাছে এসে বলল, খসরু ভাই, আমরা তো ইপিবির অত্যাচার, আমাকে ঘুষও দিতে হচ্ছে, আমার এম্বারাসমেন্ট হচ্ছে, আমার শিপমেন্ট ডিলে হয়ে যাচ্ছে, আপনি ইপিবি কে একটু এখানে রিফর্ম করে কি করেন, ইপিবি কে ঠিক করে দেন। আমি ওদেরকে বললাম, আমি ইপিবি কে ঠিক করব না, আমি যদি ইপিবি থেকে এটা বের করে না তোমাদের অ্যাসোসিয়েশনকে দিই, তোমরা কি সেলফ রেগুলেট করতে পারবে? আমি ইপিবি কে ঠিক করতে পারবো না। ওই যে দুর্নীতি, যে হ্যারাসমেন্টের অভ্যস্ত, আমি যত আইনে করি ইপিবির মধ্যে, এটা ঠিক হবে না। আমি বলছি ইপিবি থেকে এটা বের করে যদি তোমাদের অ্যাসোসিয়েশনকে দেই, তোমরা কি সেলফ রেগুলেট করতে পারবে? ওরা বলে পারবো। আমি ইপিবি থেকে বের করে এনে বিজিএমএ কে দায়িত্বটা দিয়েছি, ইউডি সার্টিফিকেট বিজিএমএ ওদেরকে দায়িত্ব দিয়েছি। আমার বিরুদ্ধে তো অনেক বিশাল আন্দোলন, প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত গেছে। খসরু সাহেব সরকারের দায়িত্ব এখন প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছে, তো প্রাইম মিনিস্টার আমার একবারও জিজ্ঞেস করেন নাই, এবং আমি তাদের ইচ্ছের বিরুদ্ধে আমি এইটা প্রাইভেট সেক্টরকে দিয়ে দিয়েছি। আজ পর্যন্ত এফিসিয়েন্টলি চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে। এই জন্য আমি প্রাইভেট সেক্টরকে অনুরোধ করছি, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং করেন, সো ইউ ক্যান সেলফ রেগুলেট। অনেকগুলো দায়িত্ব, আমরা সরকারের দায়িত্ব আমরা আপনাদেরকে দিতে রাজি থাকবো, যদি বিএনপি যদি দায়িত্ব পায় আগামী দিনে। অনেকগুলি সরকারের কাজ ডিরেগুলেশন তো করা, লিবারালাইজেশন, তারপরে অনেকগুলো সরকারের দায়িত্ব আমরা প্রাইভেট সেক্টরকে দিতে পারবো। আপনারা তৈরি থাকেন, এবং আমি মনে করি যত বেশি জনগণকে আপনি ক্ষমতায়ন করতে পারবেন, সরকারকে ক্ষমতায়ন না করে জনগণকে ক্ষমতায়ন বেশি করতে পারবেন, করাপশন কমে যাবে। এবং এটা ডিরেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাব, এটা আমাদের কমিটমেন্ট। হেলথ সেক্টরের কথা বলেছি, আমাদের অলরেডি বলা হয়েছে হেলথ এডুকেশন আপ টু 5% অফ জিডিপি আমরা ইনভেস্ট করব। স্কিল ডেভেলপমেন্ট, সিরিয়াস ইনভেস্টমেন্ট করতে হবে স্কিল ডেভেলপমেন্টে, এবং স্বাস্থ্য সেবায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি জনগণের কাছে আমরা পৌঁছে দেব। আমরা কমিটমেন্ট এটা প্রত্যেকটি জনগণের কাছে। তারা ইউকে মডেলে, যেটা আপনার ওই জিপি থাকে, সবাই রেজিস্টার্ড থাকে ডাক্তারের সাথে, এভরি সিটিজেন উইল বি রেজিস্টার্ড উইথ দ্য ডক্টর। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে, শিক্ষার ক্ষেত্রে হবে। তবে এই দুইটা না হলে, এডুকেশনকে যদি স্ট্রেনথেন করতে না পারি, আপনার হিউম্যান ডেভেলপমেন্ট হবে না। হিউম্যান ডেভেলপমেন্ট না হলে কোনো উন্নয়ন হবে না। আপনি চেষ্টা করে এই থ্রেশহোল্ড থেকে বেরোতে পারবেন না। থ্রেশহোল্ড থেকে বেরোতে হলে ইউ হ্যাভ টু স্ট্রেনথেন ইউর এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম বলতে বিএ, এমএ, পিএইচডি না। এডুকেশন সিস্টেম বলতে আপনার কারিগরি শিক্ষা, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য শিক্ষা, প্লাম্বিং করবে, ইলেকট্রিশিয়ান হবে। সবাই বিএ, এমএ পাস করে পিএইচডি হওয়ার তো দরকার নাই। বিদেশে কিন্তু একটা ক্লিয়ারলি একটা এইজের পরে একটা গ্রুপ চলে যায় ভোকেশনালে, আর একটা গ্রুপ চলে যায় বিএ, এমএ, পিএইচডি করে। তারা তো ভোকেশনালে যাওয়ার জন্য আমাদের যে বিনিয়োগগুলো করা দরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে স্কিল ডেভেলপমেন্ট সেক্টর থাকবে, একটা করে স্কিল ডেভেলপমেন্ট সেক্টর, যেখানে আইটি থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং সব স্কিল থাকবে। ইকোনমিতে আর দুইটা জায়গা, তিনটা জায়গা আছে যেটা আমরা সরকারিভাবে কোনো সময় বিনিয়োগ করি নাই। ওটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আপনি ব্রাজিলে দেখবেন স্পোর্টস এর ইকোনমিতে বিশাল কন্ট্রিবিউশন। আপনি অস্ট্রেলিয়ান ইকোনমিতে যান, স্পোর্টস ইজ এ বিগ। আমরা কিন্তু স্পোর্টসে কোনো সময় বিনিয়োগ করি নাই। আমাদের ছেলে মেয়েরা যা করেছে নিজেরা নিজের উদ্যোগেই করেছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা
স্পোর্টস কমপ্লেক্স করব, যেখানে ছেলেরা মেয়েরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, আর্চারি, শুটিং, সুইমিং সব কিছু শিখবে। এবং এটা বিগ ইকোনমি, এটা কিন্তু বিরাট এমপ্লয়মেন্ট, কতগুলো লোক কাজ করবে এখানে আপনি চিন্তা করেন। এবং স্পোর্টস যখন টেক অফ করে, লোকজন যখন স্পোর্টস দেখতে যায় পয়সা দিয়ে, দিস জেনারেটস এক্সপেন্ডিচার, অর্থাৎ জিডিপি। জিডিপি খালি ম্যানুফ্যাকচারিং নাকি? এই যে আমরা থিয়েটারে যাই, পয়সা দেই, এটা জিডিপির পার্ট। আমরা স্পোর্টসে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, দিস ইজ জিডিপির পার্ট। অল এক্সপেন্ডিচার ইজ জিডিপি। সুতরাং আমরা এই এরিয়াগুলোকে চাই স্পোর্টসের মাধ্যমে। থিয়েটার ইজ এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। আমাদের লোকজন থিয়েটার ভালোবাসে, বাট আমরা থিয়েটার ডিস্ট্রিক্ট করতে পারি না। আমাদের ইচ্ছা আছে আমরা থিয়েটার ডিস্ট্রিক্ট করব। থিয়েটারে যারা অভিনয় করে, যারা কাজ করে, সব লোকের তাদেরও জীবনযাত্রা মান চেঞ্জ হবে এবং থিয়েটার দেখার মাধ্যমে একটা জিডিপিতে বিরাট অংশগ্রহণ, এন্টারটেইনমেন্ট। কিন্তু এটার আরেকটা দিক আছে, আপনি যখন স্পোর্টসে এগিয়ে যাবেন, মিউজিকে এগিয়ে যাবেন, আপনি যখন কি বলে এগুলোতে এগিয়ে যাবেন, এগুলো কিন্তু একটা দেশের জন্য সফট পাওয়ার। দিস ইজ এ সফট পাওয়ার অলসো। আপনি ইন্ডিয়া কিন্তু যতই প্রবলেমই থাক, ওদের ইন্ডিয়ান চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডিয়ান একটা সফট পাওয়ার তারা গ্লোবালি সেট করছে। তো আমাদেরকে আমাদের সফট পাওয়ার ডেভেলপ করতে হবে। আমাদের মিউজিক আছে, আমরা কোনোদিন এগুলোকে ইনভেস্ট করি নাই। এই মিউজিকের কোনো বাউন্ডারি নাই সারা দুনিয়াতে। আমরা ইংরেজি গান শুনি, স্প্যানিশ গান শুনি, আরবি গান শুনি, আমাদের মিউজিক আমরা ইনভেস্ট করি নাই। দিস ইজ অল পার্ট অফ ইকোনমি। সংস্কার বলতে এইগুলো, আমরা যে সমস্ত সংস্কার বরাবর বলি, বাংলাদেশের এই যে গ্রুপের এই গোষ্ঠীগুলো আছে, তাদেরকে আমরা কোনো সময় অর্থনীতির সাথে সংযুক্ত করতে পারি নাই। আমরা খালি মিল, ফ্যাক্টরি, সার্ভিসের দিকে গেছি। এই গোষ্ঠীগুলিকে অর্থনীতির মূলধারা নিয়ে আসতে হবে। তাদের জীবনযাত্রার মান যদি আপনি চেঞ্জ করতে চান, এই গোষ্ঠীগুলিকে অর্থনীতির মূলধারায় আনতে হবে। উন্নয়নের সুফল যদি সকল বাংলাদেশের কাছে পৌঁছাতে চান, এই সমস্ত গোষ্ঠীকে অর্থনৈতিকভাবে আপনাকে সমর্থন দিতে হবে। সরকারের বাজেট অ্যালোকেশন মেগা প্রজেক্টের দরকার নাই, টানেলের দরকার নাই। ফার্স্ট হচ্ছে এইখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এবং দিস ইজ হাউ আমরা বিএনপির স্লোগান হচ্ছে শুধু রাজনীতি নয়, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দিস ইজ আওয়ার স্লোগান। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এবং এটার মাধ্যমে প্রত্যেক মানুষ উন্নয়নের সফল পেতে হবে। নট অনলি একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি গোষ্ঠী বাংলাদেশের 7% গ্রোথ, 8% গ্রোথ, নো গুড। 7% গ্রোথ, 8% গ্রোথ দিয়ে আমার কি হবে? কিছু বড় পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোক সুযোগ পাচ্ছে এই অর্থনীতির। আমাদেরকে এই মডেল থেকে বেরিয়ে আসতে হবে। উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ, গণতন্ত্রায়ন করতে হবে অর্থনীতিকে, সুফল সকলের কাছে পৌঁছে দিতে হবে। সো আমাদের ম্যানিফেস্টোতে মূলত আরো অনেক লম্বা কথা আছে, আমি এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, বাট মূলত আমি স্পিরিটটা বলছি। আমাদের ম্যানিফেস্টোর স্পিরিটটা কি, আমাদের ম্যানিফেস্টোর ফিলোসফিটা কি, দর্শনটা কি, আমি এটা বলছি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে। এটাই হচ্ছে আমাদের দর্শন ফিলোসফির মধ্যে। এবং যে এর মাধ্যমে মহিলা যারা পিছিয়ে পড়া লোক আছে, আমাদের মহিলারা আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, আমাদের এই বসে আছে আমাদের না ফিজিক্যালি চ্যালেঞ্জ বাংলাতে প্রতিবন্ধী আমাদের হিসাবের মধ্যে সবাই আছে। বাংলাদেশে 40 লক্ষ প্রতিবন্ধী লোক আছে, তাই না? এখন 2 কোটি তো ওগুলো তো বড় আকারে, মানে সরাসরি যেটা আছে 40। আমরা কিন্তু 40 লক্ষ প্রতিবন্ধীকে আমাদের অর্থনীতিতে নিয়ে আসছি। তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যার যেখানে যে অবদান রাখার সুযোগ আছে, অনেকে কিন্তু এনাদের অনেকে কল সেন্টারে কাজ করতে পারবে, এনাদের অনেকে ডেটা সেন্টারে কাজ করতে পারবে, এনাদের অনেকে কুটির শিল্পে কাজ করতে পারবে, অনেকে থিয়েটারে কাজ করতে পারবে, রাইট? সুতরাং আমরা এগুলো মাথায় রেখেছি যে প্রতিবন্ধী, পিছিয়ে পড়া লোকগুলো সবাইকে আমাদের অর্থনীতির সাথে সম্পৃক্ত করলে তাহলে হবে বাংলাদেশ, যে পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে আকাঙ্ক্ষা জেগেছে আমাদের মধ্যে,
তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সরি, আমি বোধহয় একটু লম্বা বলে ফেলেছি কথা। আমি মডারেটর স্যার বলার আগে আমি একটু ইনফায়ার করছি। আসলে জনাব আমির খুশি